আহ, তো আমরা গতকাল ডেফিনেশনটা দিয়েছিলাম। আজকে একদম স্ট্যান্ডার্ড যেগুলো ফাংশনস তাদের ডেরিভেটিভটা ক্যালকুলেট করে দেখে নেব। ফর্মুলাগুলো সবই তোমাদের জানা আছে, হ্যাঁ? তো জাস্ট জিনিসটাকে একটু ওই আর কি বেসিসটা ঠিক করে নিচ্ছি। আর যেহেতু অঙ্কগুলোর উপরে মানে কিছুটা অঙ্ক এরকম থাকবে যে এক্সামিন দ্য ডেরিভেটিভ এট এ পয়েন্ট, তো সুতরাং কিভাবে করতে হবে সেটা আমরা কিছুটা অন্তত আইডিয়া ফ্রম দিস স্ট্যান্ডার্ড ফাংশনস পেয়ে যাব আশা করা যায়। ঠিক আছে? তো অবভিয়াসলি যেটা আমাদের সবচেয়ে সহজ ফাংশন সেটা আমরা সবচেয়ে আগে দেখছি, সেটা হচ্ছে দ্য কনস্ট্যান্ট ফাংশন, রাইট? সো fx is equal to c for all x belonging to r, যেখানে c is some fixed real number। তাহলে এটা ডেরিভেটিভ কত হয় আমরা জানি যে it is equal to 0, and we will actually calculate and show, so that is not so difficult here। কেন? যে তুমি যে কোনো একটা এক্স রিয়েল নাম্বার যদি নিয়ে নাও, তাহলে তুমি জানো যে তোমার ডেরিভেটিভ ক্যালকুলেট করতে গেলে দেখতে হবে যে এই লিমিটটা এক্সিস্ট করে কিনা, তাহলে ডিফারেন্সিবিলিটি ভেরিফাইড হবে। আর তারপরে এটার এই লিমিটের যে মানটা হবে সেটাই তোমার ডেরিভেটিভ। তো তুমি লিখছো লিমিট h টেন্ডিং টু 0 fx প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h। এটা আমি জানি যে এটা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড একই হবে, সেই জন্যই আমি আর আলাদা করে লেখা বদার করিনি। কিন্তু অন্য যে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে হয়তো আমাদের এটা একটু ভেবে দেখতে হবে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত হচ্ছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত হচ্ছে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে তুমি লিখেছো ডিফারেন্স কোশ্চেনটা হচ্ছে fx প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h। এবারে ফাংশনটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু c নিচ্ছে, সুতরাং যে জিনিসটার লিমিট ক্যালকুলেট করছো অ্যাজ h টেন্ডিং টু 0, তার নিউমারেটরে c হয়ে যাচ্ছে fx প্লাস h ইজ ইকুয়াল টু c, আর fx ইজ ইকুয়াল টু c। সো তোমার এটা হয়ে যাচ্ছে fx c মাইনাস c, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, রাইট? নিউমারেটরের মধ্যে। আর ডিনোমিনেটরে তোমার h আছে। সো তুমি যে জিনিসটার লিমিট ক্যালকুলেট করছো সেটা হচ্ছে লিমিট h টেন্ডিং টু 0, 0 divided by h, right? So you are actually calculating the limit of the constant function 0, and therefore you get the value as 0, as simple as that। ওকে, সো যদি কনস্ট্যান্ট ফাংশন দেওয়া থাকে তাহলে তার ডেরিভেটিভ অ্যাট এনি পয়েন্ট ইজ গোয়িং টু বি 0। এটা হচ্ছে তোমার আনসার। সো দিস ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অন দ্য হোল রিয়েল লাইন অ্যান্ড ইটস ডেরিভেটিভ অ্যাট এনি পয়েন্ট ইজ 0। নেক্সট যেটা নেক্সট বেস্ট ফাংশন আর কি, সেটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। সো ফর দ্যাট again you do the same type of thing। So you have fx is equal to x for all x in r। তুমি যে কোনো রিয়েল নাম্বার x এ ডেরিভেটিভটা দেখো যে এক্সিস্ট করে কিনা। So again you write down this limit, right? So limit h tending to 0 fx plus h minus fx divided by h। এবার এখানে f এর রুলটা কি, fx is equal to x। So f of x plus h কত হবে, x plus h। So it just becomes numerator becomes x plus h minus x divided by h, right? So limit h tending to 0 of this function, right? And what is this function? x আর x তোমার subtract করলে 0 হয়ে যাচ্ছে, numerator-এ h আছে, denominator-এ h আছে। So that will cancel out because as h is tending to 0, h is not going to be equal to 0, right? So তোমার যে লিমিটটা যেটা ক্যালকুলেট করছো সেটা আবার একটা constant function 1 এর লিমিট ক্যালকুলেট করছো। So the answer is 1, which you know actually, but it is good to look at it once more। তাহলে তোমার যদি আইডেন্টিটি ফাংশন দেওয়া থাকে, it is differentiable on the whole of the real line, and its derivative at any point is going to be equal to 1। So this is your deduction। ঠিক আছে? So let us do one more and then we will do the general case। যে ধরো ফাংশনটা দেওয়া আছে fx is equal to x squared, অলরাইট? সো এই ফাংশনটা তোমার এটা ডেরিভেটিভ কত হয় তুমি জানো, at any point x it is going to be
2x, এটা তোমার জানা আছে, রাইট? কিন্তু সেটা তোমায় করে দেখাতে হবে। মানে আমি জাস্ট আইডিয়াটা দিতে চাইছি যে কিভাবে করতে হয় ব্যাপারটা। সো দ্যাট whenever you tackle a problem তোমার অসুবিধে হবে না। ঠিক আছে? তো তুমি একটা যেকোনো পয়েন্ট নিলে x belonging to R করে তুমি এই লিমিটটা ক্যালকুলেট করছো। লিমিট h tending to 0 fx plus h minus fx divided by h। আমি কেন এটা কেয়ারলেসলি এখান থেকেই শুরু করে দিচ্ছি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এ বদার করছি না, কারণ ফাংশনের চেহারাটা অ্যাট এনি পয়েন্ট ইজ মোনোটোন, মানে একই রকমের বিহেভিয়ার হচ্ছে যে কোনো পয়েন্টের থেকে বেশি পয়েন্ট গুলো নিলে বা কম পয়েন্ট গুলো নিলে, রাইট? কোনো অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে না। সেটা আমি ফাংশনের দিকে তাকিয়ে বুঝতেই পারছি, সেজন্য আমি সেটা করছি। আর যদি আমি না বুঝতে পারতাম তাহলে আমাকে আরো একটু খাটতে হতো। তাহলে দেখো ঘটনাটা এবারে একটু ক্যালকুলেশনটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তো লিমিট h টেন্ডিং টু 0 x প্লাস h হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই h, এটা তোমায় ক্যালকুলেট করতে হচ্ছে। কারণ fx ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো fx প্লাস h কত হবে? x এর বদলে x প্লাস h লিখলে যেটা হয়, সো ইট ইজ গোয়িং টু বি x প্লাস h হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তোমায় জাস্ট একটু সিম্পল ক্যালকুলেশন করে নিতে হচ্ছে যে x প্লাস h হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার মানে কত? It is equal to x squared plus twice hx plus h squared minus h squared, right? So what you are going to get is that x squared টা cancel হয়ে যাবে, শুধু 2hx plus h squared টা পড়ে আছে divided by h। এরপরে আরেকটা ক্যালকুলেশন করো যে যেহেতু h is non-zero, it is tending towards zero, but it is not zero, right? তাহলে নিউমারেটর আর ডিনোমিনেটর থেকে তুমি h ক্যান্সেল আউট করে দিতে পারো। তাহলে তোমার কি পড়ে থাকে? তোমার জাস্ট পড়ে থাকে limit h tending to 0 2x plus h, right? Now here 2x is not dependent on h, তাই না? h টা যখন 0 এর দিকে যাচ্ছে তখন তখন 2x পয়েন্টটা কিছুই চেঞ্জ হচ্ছে না, কারণ x টা তুমি একটা ফিক্স রিয়েল নাম্বার নিয়ে নিয়েছো। আমি যদি আরো কেয়ারফুল হয়ে বা লিখতে চাইতাম তাহলে এটা আমি এক্স না লিখে কিছু একটা এ বা কিছু লিখতে পারতাম, কিন্তু সেটা জরুরি নয়। এখানে প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য ঘটনাটা ঘটছে, সেই জন্যই আমরা যে কোনো এক্স নিয়ে নিয়েছি। এটাতে আমাদের অভ্যস্ত হয়ে যাওয়া উচিত এই ধরনের কাজে, হ্যাঁ? যে এক্স এখানে কিন্তু ভেরিয়েবল নয়, এক্সটা কিন্তু একটা ফিক্সড রিয়েল নাম্বার তুমি করে নিয়েছো, তাহলে সেটা এইচ এর উপরে নির্ভর করছে না। তো যখন লিমিট নিচ্ছ এই প্রথম দিকটা তো কনস্ট্যান্ট হিসেবে বিহেভ করছে, তাহলে ওটা 2x চলে আসছে। আর লিমিট h টেন্ডিং টু 0 h কত? দ্যাট ইজ ইকুয়াল টু 0। সুতরাং তোমার আনসারটার লিমিট যখন নিচ্ছ তখন অ্যাকচুয়ালি আসবে 2x প্লাস 0, আর সেই 2x প্লাস 0 টাই অ্যাকচুয়ালি ইকুয়াল টু 2x। তাহলে তোমার fx is equal to x squared যে ফাংশনটা, সেটা at any point is differentiable, so it is differentiable on the whole real line and the derivative is 2x। এটা আমরা ছোটবেলা থেকে জানি and we have proved it here also, right? ওকে, অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি। তাহলে তোমাকে যদি আরো একটু কমপ্লিকেটেড জিনিস দেওয়া হয় তাহলে তুমি সেটা কি করে হ্যান্ডেল করবে? তো তোমার আহ ধরো দেওয়া হলো fx is equal to x to the power n, যেখানে n is ইন্টিজার, পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আমরা একটু অন্যভাবেও করতে পারবো। হ্যাঁ, আমি জাস্ট অ্যালজেব্রা অফ ডেরিভেটিভ ইউজ করেই করে দিতে পারতাম, প্রোডাক্ট রুল ইত্যাদি ইউজ করে, কিন্তু আমি জাস্ট এই নোটেশনস এগুলোতে তোমাদের আমি চাইছি যে তোমরা যদি অভ্যস্ত না থাকো তাহলে যেন হয়ে যাও, কারণ আমাদের এই ধরনের কাজগুলো বারে বারে করতে হবে অ্যাজ উই গো অন। সুতরাং আমাদের উই শুড গেট ইউজ টু ইট, সেইটাই আমার অ্যাম্বিশন, মানে এই পার্টিকুলার এক্সাম্পল করার। না হলে এই ফাংশনের ডেরিভেটিভের উত্তরটাও তোমার জানা আছে আর এটাকে আরো সহজভাবে করাও যাবে। ঠিক আছে? তো আমি সেটা না করে একেবারে ফার্স্ট প্রিন্সিপাল থেকে করছি। তো আমি কি করছি, আমি যে জিনিসটার লিমিট মানে ডিফারেন্স কোশেন্ট টা আগে লিখছি। ঠিক আছে? এই জিনিসটার লিমিট নিতে হবে অ্যাজ h টেন্ডিং টু 0। তো সেই কাজটা আমি পরে করব, আগে একটু অ্যালজেব্রাটা করছি।
যে কোনো x belonging to r নিয়েছি, আমার ফাংশনটা হচ্ছে fx is equal to x to the power n, রাইট? সো তুমি জাস্ট লেখো এটার মানে কি। তো fx plus h কত? x plus h to the power n, আর fx কত? x to the power n। সো সেটা ডিভাইডেড বাই n, ডিভাইডেড বাই h, এটা হচ্ছে তোমার ডিফারেন্স কোশেন্ট। এবার এখানে তোমার কয়েকটা জিনিস মনে থাকতে হবে। প্রথম জিনিস হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। ঠিক আছে? মানে এই অঙ্কটা করার কারণটাই তাই। বাইনোমিয়াল থিওরেম কি বলছে? যে তোমার যদি এরকম যে কোনো দুটো নাম্বার x আর h দেওয়া থাকে, তাহলে x plus h to the power n যদি করো, তাহলে সেটাকে এক্সপ্যানশন করা যায়, যেখানে n টা একটা যে কোনো পজিটিভ ইন্টিজার। আর সেই এক্সপ্যানশনের নিয়মটা হচ্ছে যেটা এইভাবে শুরু হয়, x to the power n plus n choose 1। তারপরে আমি যেভাবে লিখেছি আমি তাই লিখতে চাইছি, হ্যাঁ? সো x h to the power, সরি, x to the power n minus 1 h প্লাস, তাই করেছি তো? না, উল্টো করেছি। দাঁড়াও ১ সেকেন্ড। আমি যা লিখেছি আমি তাই লিখতে চাইছি। কিছু যায় আসবে না, কিন্তু let us write it in the way we have written here. Okay? So n choose 1 x, তাহলে এটা ভুল দিয়ে শুরু হলো। h to the power n minus 1, ঠিক আছে? তাহলে আমার শুরুটাই করা উচিত ছিল h to the power n দিয়ে, হ্যাঁ? তাহলে this is equal to h to the power n plus nc1 x h to the power n minus 1 plus n choose 2 x square h to the power n minus 2 plus etc. plus n choose n x to the power n h to the power n minus n, মানে h to the power 0, তাহলে সেটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এটাও যে শুরু করেছো, সেটা অ্যাকচুয়ালি n choose 0 দিয়ে শুরু করেছো। ঠিক আছে? n choose 0 x to the power 0 h to the power n। x to the power 0 মানে হচ্ছে 1, সেই জন্য ওটা আর লিখিনি। এখানেও h to the power 0 আসবে, সেটা লিখিনি। তাহলে এইটা হচ্ছে তোমার বাইনোমিয়াল থিওরেম। তাহলে বাইনোমিয়াল থিওরেমটা মধ্যে যেটা জানার দরকার, তার মানে তুমি x plus h to the power n টা অ্যাকচুয়ালি একটা পলিনোমিয়াল, আর সেটাকে তুমি এইভাবে এক্সপ্রেস করতে পারছো। তো তোমার যেটা জানার দরকার সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ এই যে চিহ্নটা ইউজ করা হয়েছে n choose j, ঠিক আছে? আর এটাকেই আমি দেখো, আমি যখন লিখেছি তখন সেটাকে আমি একটা অন্য নোটেশন ব্যবহার করেছি, n j এরকম উপর নিচ লিখে একটা ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছি। ঠিক আছে? সো দিস ইজ মাই নোটেশন। সো এই দুটো নোটেশনের মধ্যে যে কোনো নোটেশন তুমি ব্যবহার করতে পারো। হায়ার সেকেন্ডারি অবধি যে পড়াশোনাটা হয়, তার মধ্যে আমার বেশিরভাগ ছাত্ররা এনসিজে এইভাবে লিখতে শেখে। তো আমি সেজন্য এই নোটেশনটাকেও ইন্ট্রোডিউস করলাম, কারণ অনেক বইয়ে এটা দেখতে পাবে। আর এটার মানে কি? এটার মানে হচ্ছে ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই j ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস j ফ্যাক্টোরিয়াল। আমি জাস্ট ধরে নিয়ে যে তোমরা হয়তো ভুলে গেছো করে বলে যাচ্ছি, যাদের মনে আছে ওয়েল এন্ড গুড, কিন্তু যাদের মনে নেই তারা কিন্তু আজকে শিখে ফেলছো, এটা আমি এক্সপেক্ট করছি। হ্যাঁ? সো NCJ is going to be a positive integer, and what is the value of that? n factorial divided by j factorial into n minus j factorial। তাহলে আমার এই ফ্যাক্টোরিয়াল n, এটার মানে কি জানতে হবে। তাহলে আমি যে কোনো m যদি একটা পজিটিভ ইন্টিজার নিই, তাহলে আমার m ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ইকুয়াল টু 1 ইন্টু 2 ইন্টু 3 করে তুমি m অব্দি গুণফলটা নাও। ঠিক আছে? সেটা হচ্ছে m ফ্যাক্টোরিয়াল এর মানে। তো যারা জানো ওয়েল এন্ড গুড, যারা জানো না তারা আজকে জানলে যে তোমার m ফ্যাক্টোরিয়াল এর মানে কি, সুতরাং NCJ এর মানে কি, বা ওটাকে যেভাবে আমি লিখেছি ওইভাবে একই নোটেশন, এটা খেয়াল রাখবে। আর বাইনোমিয়াল থিওরেমটা আমরা স্ক্রিনের বাঁ পাশে এক্ষুনি লিখলাম। সো দিস ইজ হোয়াট উই হ্যাভ। তো আমরা এটাকে ইউজ করব। এবার আমি কি করেছি, যে এই যে জিনিসটা এখানে লিখলাম, এই জিনিসটাকে
আমি একটু শর্টে লেখার কাজ করেছি। তো শর্টে কিভাবে লিখেছি দেখো, এই বাই টাকে আমি বাইরে নিয়ে গেছি, সেটার এক্ষুনি কোনো রোল খুব বেশি নেই। করে ভেতরে -x⁴ মানে নিউমারেটর যেটা লেখা আছে তার মধ্যে -x⁴ টা লেখা আছে। ঠিক আছে? আর x + h⁴n যেটা এখানে লিখেছি সেটাকেই আমি শর্টে এখানে লিখছি। ঠিক আছে? এই নোটেশনটা আমাদের অভ্যস্ত হতে হবে। তো এই নোটেশনটাকে বলে সামেশন নোটেশন। আর হয়তো তোমাদের মধ্যে অনেকেই দেখে থাকতে পারো। তো এটাতে কি হয় যে একটা ইন্ডেক্স নিয়ে নেওয়া হয়, ডামি ইন্ডেক্স, যেটার কিছু একটা রেঞ্জ দেওয়া আছে। ধরো j = 0 to n এরকম একটা লিখলাম। এই পার্টিকুলার এক্সাম্পল এ তাই হবে। করে ncj x⁴j h⁴n - j। এটা লেখার মানে হচ্ছে যে এই রুল অনুযায়ী সামেশনের পর যেটা লেখা আছে আমি যোগফলটা করছি। যোগফল কিভাবে করছি? j = 0 বসিয়ে যে জিনিসটা আসবে তার সাথে j = 1 বসালে যেটা আসবে, তাহলে দেখো কম্পেয়ার করো, সেটাকে যোগ করব। তারপরে j = 2 বসালে যেটা আসবে সেটাকে যোগ করব। এরকম করে যোগ করে করে যাব till j = n অবধি। ঠিক আছে? তাহলে যদি তুমি কম্পেয়ার করো তাহলে তুমি বুঝতে পারবে যে নোটেশনটার মানে কি। ঠিক আছে? তাহলে এই জিনিসটা তুমি করছো ফর ফাইনাইট সাম। এবার ইনফাইনাইট সাম এর সাম এই জিনিসগুলো হয় যেটাকে সিরিজ বলা হয়। তো সেটা কিছু অঙ্ক তো তোমরা আমার মনে হয় হায়ার সেকেন্ডারিতে করেছো। কিন্তু যদি নাও করে থাকো ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? সো দিস ইস হোয়াট উই হ্যাভ। এটা নোটেশন অবধি সবার কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। ইজ ইট ওকে? Yes, ma'am. ওকে। হ্যাঁ, ম্যাম। তাহলে ইট ইস, হ্যাঁ, ঠিক আছে। ভেরি গুড। তাহলে এইটা যখন আমরা বুঝতে পারছি তাহলে আবার আমি বাঁ পাশে তাকাই। তার মধ্যে কি হয়েছে এই যে লাস্টে একটা NCN x⁴n এসেছে। হ্যাঁ? তো NCN কত হবে দেখো। এন ও এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সরি। যে আমি এটা তো ফর এনি পজিটিভ ইন্টিজার n ডিফাইন করেছি আর এটার সাথে আমাদের কাজের সুবিধার জন্য এটাও ডিফাইন করে দেওয়া হয়। 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? ওটাতে লজিক্যাল কোনো প্রবলেম হয় না। সো উই ডিফাইন দিস সেপারেটলি অ্যাজ দিস, যে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। অলরাইট? তাহলে সেটা যদি করো তাহলে তুমি এই NCN x⁴n এই জিনিসটা কত হচ্ছে খুব সহজে বলে দিতে পারবে। তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলাটা স্ক্রিনের উপরে লেখা আছে। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, মানে j সমান n হয়ে গেছে। তাহলে n মাইনাস n কত হবে? 0 ফ্যাক্টোরিয়াল, রাইট? 0 ফ্যাক্টোরিয়াল x⁴n। তাহলে কি উত্তরটা কি আসছে? তোমার n ফ্যাক্টোরিয়াল ক্যানসেল আউট করে যাচ্ছে আর 0 ফ্যাক্টোরিয়াল সমান 1। সুতরাং এখানে তোমার একটা x⁴n আসলে এসে গেছে। যেমন এখানে h⁴n দিয়ে শুরু করেছিলে, x⁴n এ শেষ হচ্ছে। তাহলে সেই যে যোগ, এটা তো জাস্ট একটা যোগফল যেটাকে বড় করে লেখার বদলে আমরা একটু শর্ট করে লেখার নোটেশনটা ইউজ করেছি। তাহলে সেখান থেকে x⁴n যেটা সেটা ক্যানসেল আউট হয়ে যাবে। কারণ সেটা -x⁴n হিসেবে ছিল। সুতরাং তোমার, আমরা একটু অন্য রং ব্যবহার করি তাহলে কাজ করতে সুবিধা হয়। তাহলে এই স্টেপটা তোমার আসছে। যে 1/h তো যেমন ছিল সেরকমই রেখে দিয়েছো। এবারে দেখো যোগফলটা কিন্তু 0 থেকে n-1 অব্দি যাচ্ছে। কারণ nth যে টার্মটা সেটা ক্যানসেল আউট হয়ে গেছে। -x⁴n আর নেই এখানে এই স্টেপে। তাই না? তাহলে এইটা তুমি পেলে কারণ x⁴n এখানে ক্যানসেল করে দিয়েছো। আর যোগফলটা n-1 অব্দি আছে। এবার কি করছো? এবারে খুব সিম্পল কাজ করছো। এই h টাকে ভেতরে ঢোকাচ্ছ। তাহলে তুমি কি পাচ্ছ? সামেশন j is equal to 0 to n-1, n চুজ j সবই যেমন আছে কপি করে যাচ্ছ, x⁴j আর h একটা 1/h ভেতরে ঢোকানো মানে h⁴n-1 দিয়ে গুণ করছো, তাই না? সুতরাং এখানে h এর পাওয়ার n-j ছিল, এখানে h এর পাওয়ারটা n-j-1 হয়ে গেছে। as simple as that। এই নোটেশনটা ব্যবহার করাতে একটু অবস্কিউর হয়ে যায়, মানে
অত পরিষ্কার করে এটা লিখলে যতটা পরিষ্কার ভাবে বোঝা যেত, এই জায়গাটা যেমন ভাবে লিখেছি, মানে এক্সপ্যান্ড করে, ততটা পরিষ্কার হয় না, কিন্তু লেখাটা নিট হয়। তো এটা নির্ভর করে যে একটু তো সায়েন্স বেশি করলে আমাদের আহ সহজ জায়গাটাকে বেশি বড় করে লেখা, ফলাও করে লেখাটা কমাতে হবে, তাই না? ধীরে ধীরে তোমরা রিলেটিভিটি অনেকেই পড়বে আফটার আ ফিউ সেমিস্টার, বা কখন, আমার সিলেবাস তো এক্স্যাক্টলি মনে নেই। তো সেখানে তো আইনস্টাইন সামেশন নোটেশন ইত্যাদি পড়বে। তো দ্যাট বিকামস ইভেন মোর টার্স। ঠিক আছে, মানে ওখানে এই সামেশনের চিহ্নটা পর্যন্ত দেওয়া হয় না। তো সেই জন্য আমাদের এটা নোটেশনসটা ইউজ টু হতে হয়। সেই জন্যই আমি এভাবে করছি। ঠিক আছে, তাহলে এই 1/h টা ভেতরে ঢুকেছে, তাতে তোমার h টু দি পাওয়ার n মাইনাস j মাইনাস 1 হয়েছে। এটা এতটা অবধি আমরা বুঝতে পারছি। এবার আমার প্রয়োজন যে কিছুটা আমি নড়াবো। ঠিক আছে, তাহলে j ইজ ইকুয়াল টু 0 যদি এখানে বসাও, তাহলে n মাইনাস 1 হয়, তাই না? দেখো এই n মাইনাস j মাইনাস 1 যে পাওয়ার অফ h দেওয়া আছে, সেখানে j ইজ ইকুয়াল টু 0 বসালে n মাইনাস 1 হবে। আর j ইজ ইকুয়াল টু n মাইনাস 1 যদি বসিয়ে দাও, তাহলে তোমার পাওয়ারটা কি হয়ে যাচ্ছে, শুধু পাওয়ার অফ h লিখছি, হ্যাঁ? তাহলে n মাইনাস 1 মাইনাস 1, এটা হয়ে যাবে ফাইনাল। ঠিক আছে, আমি জাস্ট ইনিশিয়াল কি হচ্ছে, ফাইনাল কি হচ্ছে সেটা দেখছি। তাহলে আমার ফাইনালি হচ্ছে h এর পাওয়ার হয়ে যাবে n মাইনাস n মাইনাস 1 মাইনাস 1। তাহলে h এর পাওয়ার হয়ে যাচ্ছে আসলে 0। সুতরাং ফাইনালি h টু দি পাওয়ার 0 এই জিনিসটা আসবে, তার মানে 1 আসবে। তাহলে আমি যেটা ফাইনাল টার্মটা, মানে যখন j is equal to n minus 1, সেটাকে আমি আলাদা করে লিখে নিচ্ছি। কেন লিখছি? তার কারণ হচ্ছে যে শেষ পর্যন্ত তো আমাকে এখানে একটা লিমিট নিতে হবে as h tending to 0। তাহলে যে বস্তুটি h এর উপরে নির্ভরশীল হবে না, সেটাকে আমি আলাদা করে লিখে নিচ্ছি। আর যেগুলো h এর উপরে নির্ভর, তাদেরকে আমি আলাদা করে রাখছি, তাতে আমার লিমিট লাগাতে সুবিধা হয়। সেই জন্য আমরা এখানে ওই কাজটা করলাম। যে আমি দেখতে পেলাম যে j সমান n মাইনাস 1 হলে সেখানে h টু দি পাওয়ার 0 হয়ে গেছে, তার মানে আসলে h এর কন্ট্রিবিউশন হচ্ছে 1। সুতরাং আমি সেটাকে আলাদা লিখছি, আর হঠাৎ করে এখানে n লিখেছি। ঠিক আছে, তো n কি করে লিখলাম, j সমান n মাইনাস 1। তাহলে আবার করে ক্যালকুলেট করে দেখে নাও যে n চুজ n মাইনাস 1 টা কত। তাহলে n চুজ n মাইনাস 1 এর ফর্মুলা আমাদের লেখা আছে। তাহলে ওটাকে জাস্ট টুকি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস n মাইনাস 1, তার মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? n থেকে n মাইনাস 1 সাবট্রাক্ট করলে 1 পড়ে থাকে। তাহলে এটা এলো। এবারে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে n অবধি গুণফল, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে n মাইনাস 1 অবধি গুণফল। তাহলে 1 থেকে n মাইনাস 1 অবধি গুণফল যেটা ডিনোমিনেটরে রয়েছে, সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এটা শুধু n পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে সেই জন্যই আমরা এখানে শুধু n লিখেছি। সো দিস ইজ n x টু দি পাওয়ার n মাইনাস 1 পেলাম। এবারে ওই n মাইনাস 1 টাকে আলাদা করে যেহেতু লিখেছি, সেই জন্য আমার ওই সামেশন নোটেশনের মধ্যে এন্ডিংটা এবার n মাইনাস 2 তে হচ্ছে। তাহলে n মাইনাস 2 তে এন্ডিং হওয়া মানে কি, h এর পাওয়ার কোথা থেকে শুরু হচ্ছে, h এর পাওয়ার n মাইনাস 1 থেকে শুরু হচ্ছে, আর শেষটা কোথায় হচ্ছে, n মাইনাস n মাইনাস 2 মাইনাস 1, রাইট? তাহলে আরেকবার না হয় লিখে নি, n মাইনাস n মাইনাস 2 মাইনাস 1, তার মানে দাঁড়াবে কত, তোমার n মাইনাস n মাইনাস 2 করলে 2 আসে, তো 2 মাইনাস 1 তার মানে 1। তার মানে এই যে জিনিসগুলো রইলো, সেটা তোমার পাওয়ার অফ h টা n মাইনাস 1 দিয়ে শুরু হয়ে তোমার h টু দি পাওয়ার 1 মানে h অবধি যাবে। সুতরাং কমছে, ঠিক আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু প্রত্যেকটা h এর একটা পজিটিভ পাওয়ার এরকম একটা জিনিস রয়েছে। ঠিক আছে, এই জিনিসটা তোমার এই সামেশনের মধ্যে রয়ে গেছে। তো আশা করি এতটা অবধি আমি বোঝাতে পেরেছি। ইজ ইট অল রাইট? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। বলছি ম্যাম ওইখানে সামেশনের উপরে ফার্স্টে n ছিল আর নিচে j ইকুয়াল টু 0 ছিল, তারপরে ওখানে n হ্যাঁ, মাইনাস 1টা কোথা থেকে এলো একটু বলবেন? হ্যাঁ,
তার কারণ হচ্ছে যে nth যেটা j is equal to n যেটা সেটা আমার ক্যান্সেল হয়ে গেছে। দেখো এই জায়গাতে আমি ক্যালকুলেট করে দেখেছি এই জায়গাটা, হ্যাঁ? যে তোমার NCN মানে j সমান যখন n তখন NCN x to the power n এই নাম্বারটা আসলে কত? এই নাম্বারটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু 0 ফ্যাক্টোরিয়াল এখান থেকে লিখছো ইনটু x to the power n। তাহলে এটা n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0 ফ্যাক্টোরিয়ালটা 1, সুতরাং এই উত্তরটা আসছে শুধু x to the power n। আর এখানে একটা x to the power n সাবট্রাকশন ছিল থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাই না? তাহলে এই সামেশন নোটেশনের থেকে সামেশনের মধ্যে যারা ছিল তাদের থেকে x to the power n কে যদি সাবট্রাক্ট করো তাহলে j সমান n যে জিনিসটা সেটা সাবট্রাক্ট হয়ে গেছে, সুতরাং শুধু n-1 অব্দি পড়ে আছে। দেখো এখানে কিন্তু সাবট্রাকশন নেই এই জায়গাটাতে, এই জায়গাটাতে শুধু সামেশনটা পড়ে আছে। বুঝতে কি পারছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এটা বুঝেছো। আর তারপরের স্টেপে তুমি আবার একই রকমের কাজ করেছো, যে সামটাকে ভাগ করে নিয়েছো, n-2th টার্ম অবধি একসাথে লিখেছো, আর তোমার যে n-1th টার্ম সেটাকে আলাদা করে লিখেছো। এটা কি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হুম, ঠিক আছে। তাহলে সবারই আশা করি বোঝা গেছে। যারা n চুজ j বা ফ্যাক্টোরিয়াল m এগুলোর মানে ভুলে গেছো বা বাইনোমিয়াল থিওরেম ভুলে গেছো, তারা কাইন্ডলি নোট ডাউন করেছো আমার মনে হয়। তোমাদের হায়ার সেকেন্ডারির বইয়েও থাকবে। আর আমি তো আজকে বললাম, হ্যাঁ? তার কারণ হচ্ছে যে আমরা এটা প্রচন্ডভাবে ব্যবহার করব যখন আমরা লাইবনিজ থিওরেমটা করব। তাহলে আমরা এইটা পেলাম যে fx plus h minus fx divided by h সেটাকে জাস্ট অ্যালজেব্রা করে এই পার্টিকুলার ফাংশনের জন্য এই চেহারাটা পেয়েছি। এবার আমরা লিমিটটা লাগাবো, ঠিক আছে? সো করে আমি একেবারে ddx of x to the power n লিখেছি, করে আমি লিখছি লিমিট h টেন্ডিং টু 0 করে যে ক্যালকুলেশনটা তুমি করেছো এক্ষুনি সেটা, রাইট? ভেতরে কি হওয়া উচিত ছিল? ভেতরে হওয়া উচিত ছিল তোমার করার কথা এই যে ddx of x to the power n সেটা হওয়া উচিত লিমিট h টেন্ডিং টু 0 fx plus h minus fx divided by h, রাইট? এই জিনিসটা তোমায় ক্যালকুলেট করতে হবে। তো তুমি কি করেছো? তুমি আগের স্ক্রিনে যেটা দেখেছো যে এই জিনিসটা সমান কত ওইটাই থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, n x to the power n-1 plus summation j is equal to 0 to n-2 n choose j x to the power j h to the power n minus j minus 1 এটা লেখা আছে। এই জিনিসটার তুমি এবারে লিমিট ক্যালকুলেশন করছো। তাহলে করলে তুমি প্রথম অবজারভেশন করছো যে n x to the power n-1 যে নাম্বারটা সেই নাম্বারটা h এর উপরে নির্ভর করছে না। x টা তোমার এবারে একটা ফিক্সড রিয়েল নাম্বার যেখানে তুমি ডেরিভেটিভটা ক্যালকুলেট করছো, ঠিক আছে? তাহলে যে এটা যেহেতু h এর উপরে নির্ভর করছে না আর তুমি লিমিট h টেন্ডিং টু 0 নিচ্ছ মানে এটা কনস্ট্যান্ট হিসেবে বিহেভ করছে, তাহলে ওটা লিমিটের বাইরে চলে এসছে। এবার আমরা একটু স্টেপ জাম্পিং করে দিয়েছি, তো সেটা তেমন কিছু ভয়ঙ্কর স্টেপ জাম্পিং করিনি, হ্যাঁ? বাকিটার আমায় লিমিট h টেন্ডিং টু 0 সামেশন j is equal to 0 to n-2 n choose j x to the power j h to the power n minus j minus 1 এটা ক্যালকুলেট করতে হবে, রাইট? এই বাকিটা কারণ আমি লিমিটের প্রথম যে অ্যালজেব্রাটা জানি লিমিট অফ দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু লিমিট অফ দিস প্লাস লিমিট অফ দিস যদি দুটো লিমিটই এক্সিস্ট করে তাহলে সেই কাজটা তুমি লাগালে, তাতে তোমার একটা nx টু দি পাওয়ার n-1 ছিল যেটা আমি আর লিখলাম না, প্লাস লিমিট h টেন্ডিং টু 0 summation j is equal to 0 to n-2 n choose j x to the power j h to the power n minus j minus 1 এটা হবে। এবারে তুমি জানো এখানে ফাইনাইট নাম্বার অফ যোগফল রয়েছে, তাই না? 0 থেকে n-2 তার মানে হচ্ছে n-1 খানা নাম্বার যোগ করছো, তারপরে তার লিমিট নিচ্ছ as h tending to 0. So this is a function of h actually, হ্যাঁ? তাহলে তুমি
এই সামেশনের মধ্যে আবার অ্যালজেব্রা অফ লিমিটস লাগিয়ে আগে লিমিটটাকে ঢুকিয়ে দিতে পারো। সামেশন j is equal to 0 to n minus 2 যেমন ছিল লিখলে, আই এম সরি, করে লিখছো লিমিট h টেন্ডিং টু 0 করে এই জিনিসটা n choose j x to the power j h to the power n minus j। এটা তুমি করতে পারো কারণ এখানে খালি ফাইনাইটলি মেনি ফাংশনস রয়েছে, তাহলে তুমি সেই জন্য লিমিটটাকে এইভাবে ঢুকিয়ে দিতে পেরেছো যোগফলের বেদ। নেক্সট জিনিস যেটা লক্ষ্য করছো যে n চুজ জে আর x টু দি পাওয়ার j এই দুটো নাম্বারই কিন্তু h এর উপরে নির্ভর করে না। সেই জন্য তুমি কি করতে পারো যে ওদেরকে লিমিট সাইনের বাইরে নিয়ে চলে আসতে পারো, তাই না? কারণ তুমি জানো যে লিমিট h টেন্ডিং টু 0 c বা যে কোনো h টেন্ডিং টু a c fx is equal to c times limit h টেন্ডিং টু a fh আর কি, তাই না? সুতরাং এই জিনিসটা যেহেতু h এর উপরে নির্ভর করছে না, সেটাকে তুমি বাইরে নিয়ে চলে এলে লিমিট h টেন্ডিং টু 0 h টু দি পাওয়ার n মাইনাস j মাইনাস 1 রয়ে গেল। এতটা অবধি কি বোঝা গেছে? Yes, ma'am. ওকে, তাহলে এতটা অবধি বোঝা গেছে। তাহলে আমার জাস্ট কি পড়ে থাকে আমি এই জায়গাটা একটুখানি ক্লিয়ার করে নিই, তাহলে আমার লিখতে সুবিধা হবে। তো আমার এই এতটা অবধি আমরা বুঝেছি, তাই না? তার মধ্যে দেখো nx টু দি পাওয়ার n যেমন ছিল লিখে দিয়েছি। এবারে আমার এই সামেশন j is equal to 0 to n minus 2 n choose j x to the power j আছে, তার সাথে এই গুণফলটা রয়েছে, তাহলে এটা কত সেটা বার করে ফেলতে পারলেই হয়ে যায়। তাহলে আমি কি করছি, আমি লিমিট h টেন্ডিং টু 0 h টু দি পাওয়ার n minus j minus 1 কত হচ্ছে এটা জানতে চাইছি। তাহলে তুমি দেখো h এর পাওয়ার যেটা সেটা কত হবে, j is equal to 0 হলে n minus 1 হচ্ছে, which is not 0 কারণ তুমি শুরুই করেছো n greater than equal to 3 দিয়ে, রিকল করো, ঠিক আছে? তাহলে h টু দি পাওয়ার n minus 1 তার মধ্যে h টা রীতিমতো আছে অ্যাজ আ এন্টিটি, তাই না? h টু দি পাওয়ার 0 হচ্ছে না। আর শেষটা কোথায় হচ্ছে, যখন তুমি j সমান n minus 2 বসাচ্ছ, তার মানে শেষটা শুরুটা হচ্ছে h টু দি পাওয়ার n minus 1 দিয়ে, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি তুমি যদি দেখো তাহলে তোমার এটার লিমিট নিতে হচ্ছে, আর শেষটা হচ্ছে at h, তার মানে তোমাকে লিমিট h টেন্ডিং টু 0 h নিতে হচ্ছে। তার মানে সবকটাতে h টু দি পাওয়ার যে জিনিসটা রয়েছে সে পাওয়ারটা কিন্তু গ্রেটার দ্যান 0, সুতরাং h রীতিমতো রয়েছে, তাহলে থাকার ফলে এই লিমিটটা কত হচ্ছে, ইকুয়াল টু 0 হবে। কারণ তুমি এসেনশিয়ালি কি ক্যালকুলেট করছো, তুমি এসেনশিয়ালি এই সব লিমিট গুলো ক্যালকুলেট করছো, লিমিট h টেন্ডিং টু 0 h, লিমিট h টেন্ডিং টু 0 h squared and so on till you are calculating the limit of h to the power n minus কত, help me, n minus 1 as h tends to 0, এই লিমিট গুলো তুমি ক্যালকুলেট করছো, তাহলে এরা প্রত্যেকেই কিন্তু 0 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমরা যে স্টেপ জাম্পিং করেছি যে এখানে আমরা লিখতে পারতাম দিস ইজ ইকুয়াল টু n x টু দি পাওয়ার n minus 1 প্লাস summation j is equal to 0 to n minus 2 n choose j x to the power j into 0, রাইট? কারণ ওই লিমিটটা 0 হয়ে যাচ্ছে, সুতরাং এরা প্রত্যেকেই 0 হয়ে যাচ্ছে, তাহলে যোগফলটা 0, শুধু এটা পড়ে থাকছে। ইজ দিস অল রাইট? ইয়েস ম্যাম। ওকে, তাহলে we have proved a formula যেটা আমাদের অলরেডি জানা ছিল, যে তোমার যদি x to the power n দেওয়া থাকে তাহলে ddx of x to the power n is equal to n x to the power n minus 1, রাইট? যেখানে n টা এখন অবধি আমরা আর কিছু বলছি না, শুধু ইট ইজ আ পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? এটা করেই কাজটা করি, তারপরে বাকি কাজটা করা যাবে। তাহলে দেখো as simple as this, মানে x to the power n টাইপের একটা নাইস ফাংশন, তার ডেরিভেটিভটাও যদি তুমি
তাও তো ফার্স্ট প্রিন্সিপালে যাওনি, লিমিট ইউজ করেই করেছো, সেটা করলেও একটু পরিশ্রম হয়ে যাচ্ছে। তাহলে যত তোমার ফাংশনটা চেঞ্জ মানে আহ, ওটার কমপ্লিকেশনটা বাড়াতে থাকবে, তত তোমার ক্যালকুলেশনের কমপ্লিকেশন বাড়বে। সেই জন্যই এই অ্যালজেব্রা অফ ডেরিভেটিভস দ্যাট বিকাম সো ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? কারণ ওটা যদি আমাদের হাতে না থাকতো, আমরা খুব কমপ্লিকেটেড ফাংশনস এর ডেরিভেটিভ খুব সহজে করতে পারতাম না। তো যাই হোক, তো সেটা তো আমরা কিছুক্ষণ পরে ডিসকাস করব, কিন্তু আই জাস্ট ওয়ান্টেড টু শো ইউ আ ফিউ মোর এক্সাম্পলস। ঠিক আছে, প্রথমটা হচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স। তাহলে এই ফাংশনটাও পুরো রিয়েল নাম্বারে ডিফাইন্ড। তাহলে এটা যদি তুমি ডেরিভেটিভ অ্যাট এনি এক্স কম্পিউট করতে চাও, তাহলে আমার ফর্মুলাটা কি? আর ইচ্ছা, এটা একটা টাইপও হয়ে গেছে, হ্যাঁ। ফর্মুলাটা হচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু 0 fx প্লাস h মাইনাস fx বাই h। তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু, এই যে টাইপোটা হলো সেটা আমি ঝট করে করে নিলাম কারণ আমরা ক্লাসে আছি, কিন্তু তোমরা যদি পরীক্ষায় এই টাইপোটা করো আর কি, যে লিমিটটা লিখতে ভুলে গেলে একটা স্টেপে, যেহেতু তোমরা এক্সামিনারের সামনে বসে থাকবে না যখন খাতা দেখা হবে, the examiner is going to give you a 0, রাইট? সো ইন দ্যাট সেন্স, মানে প্রত্যেকটা খারাপ থেকে একটা ভালো কিছু ঘটে। তো এটা ভালো হয়েছে যে আমি এটা পয়েন্ট আউট করতে পারছি, যে এরকম জিনিস আমি যদি লিখতে ভুলে যাই, তাহলে কিন্তু আমার একটা 0 পাওয়ার সম্ভাবনা আছে। সো ওয়ান্স আই স্টার্ট রাইটিং লিমিট, আই শুড কিপ অন রাইটিং লিমিট আর কি, আদারওয়াইজ দের ইজ আ প্রবলেম। হ্যাঁ, কারণ এখানে তুমি কি করছো, এখানে তুমি একটা অন্য অপারেশন করছো, ডিফারেন্স কোশ্চেন নিয়ে তার লিমিট কম্পিউট করছো, আর ডান পাশে যেটা লিখে ফেলেছিলাম সেটা শুধু ডিফারেন্স কোশ্চেনটা লিখে ফেলেছিলাম। তাহলে সেটা চলবে না। You should write down the operation which you are doing, that is the limit is tending to 0. ঠিক আছে, so just write it down. So fx plus h is sin x plus h, fx is sin x, সেই জন্য x এর বদলে x plus h লিখছো, মাইনাস sin x ডিভাইডেড বাই h। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করতে গেলে প্রথমেই দেখবে যে তোমার যেটা সমস্যা হবে, যে তোমার আনলেস ইউ নো দ্য ফর্মুলাস ফর ভেরিয়াস, you unless you know various trigonometric formulas, তুমি এগোতে পারবে না। তার কারণ হচ্ছে যে তোমার এই sin x plus h minus sin x, এটার ভ্যালু কত, এটা তোমায় জানতে হবে। আনলেস ইউ নো দ্যাট, মানে সাইন ফাংশনকে তুমি যদি ভালো করে না চেনো, তাহলে তুমি করবে কি করে? তো আমরা তো চেনার কোনো প্রয়োজনই মনে করিনি, আমরা শুধু গ্রাফটা এঁকে দিয়েছিলাম আর কিছু প্রপার্টিজ গুলো লিস্ট করে দিয়েছি। তাহলে সেই প্রপার্টি গুলো থেকেই তোমার এটা এসে যাবে যে তোমার sin x plus h minus sin x, এটা তোমরা দেখেছো কিন্তু আমি জাস্ট বলছি আর কি, ইকুয়াল টু 2 sin h বাই 2 cos 2x plus h বাই 2। এটা হচ্ছে এটার ফর্মুলা। আর এই যে 1 বাই h ছিল সেটাকে বাইরে রেখেছি, আর লিমিট h টেন্ডিং টু 0 লিখেছি। তা এই ফর্মুলাটা আসছে কোথা থেকে কি বোঝা যাচ্ছে? ম্যাম সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা তো এটা। হ্যাঁ, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, জাস্ট ফর্মুলাটা লাগালেই হয়ে যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিন্তু আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। তাহলে আমার সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা যেটা, সেটা আমি এখানে লাগাবো। তো সুতরাং বুঝতেই পারছো যে এই অঙ্কটা যদি কেউ বলে দিত যে এটাকে ফার্স্ট প্রিন্সিপাল থেকে করো, সেখানে আমি যদি ওই ফর্মুলাটা না জানতাম আমি করতেই পারতাম না। সুতরাং যতই বড় বড় কথা বলি যে আমরা ফার্স্ট প্রিন্সিপাল গুলো শিখছি ইত্যাদি, একটু পরেই আমরা হোঁচট খেয়ে যাই। আমার অনেকগুলো ফাংশনের ক্ষেত্রে আমার পুরাতন যে জ্ঞান আছে সেটা ব্যবহার না করলে চলবে না। ওকে, তাহলে এই জিনিসটা আমি পেয়েছি। এবার এখানে আমার সাইন আর কস এর দুটো লিমিট কম্পিউটেশন আমি করেছিলাম, তাহলে আমি এটাকে আবার করে এখানে একটা স্টেপ জাম্পিং করেছি। হ্যাঁ, কি করেছি, যে দিস ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডিং টু 0। প্রথমে কি করেছি, সাইন h বাই 2 ছিল, আর তার তলায় একটা 2 আছে, রাইট? সরি, এটা ভাগ করা আছে একটা 2 দিয়ে, আর তলায় একটা h আছে। তো সেটাকে তুমি h বাই 2 লিখে দাও একসাথে। সেটা লেখাতে কোনো বাধা নেই, বুঝতে পারছো? h টা ডিনোমিনেটরে আছে, 2 টা নিউমারেটরে ছিল, সুতরাং h বাই 2 যদি ডিনোমিনেটরে লেখো তাহলে 2 টা নিউমারেটরে যাচ্ছে। আর তার সাথে গুণফল কিসের হচ্ছে? cos
2x plus h by 2, রাইট? এই জিনিসটা তুমি পাচ্ছ এখানে। তাহলে এইটা জানা আছে যে এই প্রথম যে ফাংশনটা sin h by 2 by h by 2, এটার লিমিটও এক্সিস্ট করে, আর cos 2x plus h by 2 এর লিমিটটাও এক্সিস্ট করবে। তার কারণ হচ্ছে cos is a continuous function। তো সেই জন্যই তুমি এটাকে লিখছো এইভাবে যে লিমিট h টেন্ডিং টু 0 sin h by 2 by h by 2 ইনটু লিমিট h টেন্ডিং টু 0, মানে তুমি গুণফল অফ লিমিট হিসেবে লিখে ফেলতে পারছো। আর 2x plus h by 2 মানে 2 টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সুতরাং x plus h by 2 হচ্ছে, রাইট? সেটুকু করেছো, করে লিমিট h টেন্ডিং টু 0 নিচ্ছ। এবারে এইটাতেও তুমি বলতে পারো যে আমি আরেকটা স্টেপ জাম্পিং করেছি, সেটা মানে আসলে এই সবকটা স্টেপ লিখলে যথেষ্ট তোমার কাছে বোরিং হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ যে as h tends to 0, h by 2 will tend to 0, রাইট? এরকম আলোচনা আমরা করেছিলাম আগে। তো সেই জন্য এখানে h টেন্ডিং টু 0 এর বদলে তুমি চাইলেই লিমিট h by 2 টেন্ডিং টু 0 লিখে দিতে পারো, ঠিক আছে? তো এটা নিয়ে বারে বারে আমরা কনফিউজড হব না, যে যেহেতু h is tending to 0, h by 2 is tending to 0, so therefore this first limit is limit h by 2 tending to 0 sin h by 2 divided by h by 2. ডিভাইডেড বাই h by 2 টা দাগ পড়লো না কেন? এবার পড়লো? কি হচ্ছে? একটু মানে বোধহয় মানে তোমার নিতে পারছে না আর কি। হ্যাঁ, এবার সবকটা দেখলি সবকটাই একসাথে এসে গেল, বোঝো ঠেলা। তো যাই হোক, দ্যাট ইজ h by 2। হ্যাঁ, সো লেট মি নট বদার অ্যাবাউট ইট। সো এই লিমিটটা আমার জানা আছে, দিস ইজ ইকুয়াল টু 1, রাইট? আর cosটা যেহেতু কন্টিনিউয়াস ফাংশন, h যখন 0 তে যাচ্ছে, h by 2 টা 0 তে যাচ্ছে, সুতরাং cos x plus h by 2 টা cos x এ যাচ্ছে। সুতরাং এই সেকেন্ড লিমিটটা হচ্ছে cos x, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 into cos x। সো therefore you are getting your প্রচন্ড চেনা জিনিস যে ddx of sin x is equal to cos x, right? So this is what you get. ওকে, ওই সময় কিছু একটা মানে আমার ইন্টারনেটের প্রবলেম হচ্ছিল, তারপর সব একসাথে চলে এলো। ওকে, এনিওয়েজ, তাহলে এটা ইট ইজ নট ডিফিকাল্ট প্রোভাইডেড ইউ নো দিস ফর্মুলা, তাই না? সো ইজ ইট ওকে? আই থিংক সো, তাই না? অলরাইট। Yes. সো নেক্সট, ওকে, তাহলে নেক্সটটা একই রকম। হ্যাঁ, যে fx is equal to cos x যদি নাও, তাহলে এটার ডেরিভেটিভও জানো যে এটার ডেরিভেটিভটা হয় at any x equal to minus sin x, তাই না? আর যদি তুমি ফার্স্ট প্রিন্সিপাল থেকে করতে যাও, তাহলে তোমাকে ওই লিমিট h টেন্ডিং টু 0 fx plus h minus fx divided by h এটা লিখতে হবে। আর সেটার মানে আমি এখানে কিছু একটা মানে ওই কপি পেস্ট করতে গিয়ে টাইপও বারে বারে করেছি। হ্যাঁ, so this is going to be equal to limit h tending to 0 cos x plus h minus cos x divided by h, কারণ ফাংশনটা cos, তাই না? তারপরে তুমি আমাকে কি করতে হবে, ওই একজন কেউ বললে cos c minus cos d, ওটার ফর্মুলাটা তোমার মনে থাকতে হবে, ঠিক আছে? আমি যদি বলি যে এটা প্রুফ করতে পারবে, cos x plus h minus cos x is equal to minus 2 sin h by 2 sin 2x plus h by 2. ডাউট হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, না ছেড়ে ম্যাম, দাও। পারবো পারবে? হ্যাঁ, কি করে শুরু পারবো ম্যাম। কি করে শুরু হ্যাঁ করবে বলো তো? ম্যাম, প্রথমে তো cos মানে cos c minus cos d ফর্মুলাতে ভাঙতে হবে। না না, সেই ফর্মুলাটাই আমি জানতে চাইছিলাম, ঠিক আছে? cos c ও minus cos আচ্ছা, d যে 2 sin হ্যাঁ c plus d by, হ্যাঁ 2 sin c plus d by 2 into sin d minus c by 2। হ্যাঁ, আর একটা মাইনাস সাইন চলে আসে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমি মাইনাস আমি সাইন অন্য এটা তো আমি বলছিলাম যে cos c minus cos d এর ফর্মুলা যেটা তোমরা জানো,
দ্যাট ইজ গুড ইনাফ, ঠিক আছে? যদি ফর্মুলাটা জানো তাহলে সেই ফর্মুলাটা এখানে বসিয়ে দিচ্ছ। আমি জাস্ট একটা কিউরিওসিটির জন্য বলছিলাম যে যদি বাই চান্স কেউ তোমায় বলে, কেউ বলবে না, হ্যাঁ, কিন্তু আমি বলছি আর কি, যে প্রমাণ করো, তাহলে কিভাবে করবে? তো সেটার আইডিয়াটা হচ্ছে যে তুমি কিছু একটা ফর্মুলা তোমায় জানতে হবে, হ্যাঁ? cos x plus h কে cos 2x plus h by 2 লিখবে, হ্যাঁ? আর cos x কে cos 2x by 2 লিখবে, করে এগোবে, তাহলে দেখবে এই ফর্মুলাটা নিজেরাই প্রমাণ করে ফেলতে পারছো। কিন্তু পরীক্ষা হলে অতটা সময় দেওয়ার দরকার নেই, ফর্মুলাটা মনে থাকলেই হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা তোমার x plus h টা c, x টা d, সেটা বসিয়ে তুমি এই জিনিসটা পেয়ে যাচ্ছ, যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, ঠিক আছে? তাহলে তারপরে আবার করে তুমি একই রকমের কাজ করো, এখানে sin h by 2 রয়েছে, নিউমারেটর একটা -2 দিয়ে গুণফল আছে, আর এখানে 1/h রয়েছে। মাইনাস কে প্রথমত তুমি লিমিটের বাইরে নিয়ে চলে যাও, করে এটাকে sin h by 2 by h by 2 লেখো। আর এই যে sin 2x plus h by 2, সেটাকে আলাদা করে লেখো, তাহলে এটা হয়ে যাচ্ছে sin 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে x plus h by 2। আর এটারও লিমিট এক্সিস্ট করে as h tends to 0, এটারও লিমিট এক্সিস্ট করে, সুতরাং তুমি গুণফল হিসেবে লিখে ফেলতে পারছো ক্লিয়ারলি। তাহলে এইটা 1 হয়ে যাচ্ছে প্রথম লিমিটটা, আর সেকেন্ড লিমিটটা জাস্ট sin x হয়ে যাচ্ছে। বাইরে একটা মাইনাস সাইন রয়েছে, সুতরাং তোমার এসে যাচ্ছে ফর্মুলাটা, যেটা চেনা ফর্মুলা, যে ddx of cos x is equal to minus sin x, ঠিক আছে? তো এটা তো ইট ইজ ওকে, রাইট? Yes, ma'am. Okay, for some of you at least it is okay, for some of you it is not okay. তো যে জায়গাটা not okay আমার মনে হয়, সেটা হচ্ছে ওই sin c minus sin d, এটা ফর্মুলা, আর cos c minus cos d এই ফর্মুলা, এটা বোধহয় ভুলে গিয়ে থাকতে পারো, ঠিক আছে? সো এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা দেখো, হ্যাঁ? তো সেটা দেখবে কোথায়? বোধহয় ক্লাস 8-9 এর বইয়ে থাকবে, রাইট? মানে 8, 9, 10, 11, 12 এই এই জায়গায় কোনো একটা জায়গা আমার মনে পড়ছে, আমি যখন ছোট ছিলাম, আমি এটা বোধহয় ক্লাস 9-10 এ পড়েছিলাম, ঠিক আছে? দেখো, হ্যাঁ, বইগুলো কি হারিয়ে ফেলেছো না আছে? যদি হারিয়ে ফেলে থাকো তাহলে কিভাবে দেখবে? Ma'am, যদি 12 এর হারিয়ে ফেলে বইটাই থাকো ঠিক বই, আছে। Ma'am, 12 ধরো এর বইটা 12 এর ঠিক আছে। বইটাও, হ্যাঁ ধরো 12 এর বইটাও হারিয়ে গেছে, তাহলে কিভাবে দেখবে? ইন্টারনেট আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো ইউজ ইন্টারনেট ফর লার্নিং সাবজেক্টস অলসো। তো মানে করছোই আর কি, আমাদের তো সবই অনলাইন চলছে। সো জাস্ট গুগল সার্চ যে ফর্মুলা ফর সাইন সি মাইনাস সাইন ডি এন্ড কস সি মাইনাস কস ডি, যদি না পাও আমাকে জানাবে, ঠিক আছে? এভরিবডি। আর সেটা যদি জানো তাহলে এই জিনিসটা করাটা ইজ নট এ বিগ ডিল। ওকে, নেক্সট তো আমি আর কিছুই করতে পারবো না, কারণ আমি কোনো ডেফিনেশনই দিইনি যে fx is equal to e to the power x এর ডেরিভেটিভটা e to the power x হয়। এটা এখনো আমাদের গুরু বাক্য হিসেবে মেনে নিয়ে এগোতে হবে, কারণ e to the power x এর কোনো ডেফিনিশনই দেওয়া হয়নি। একইভাবে log x এর কোনো ডেফিনিশন দেওয়া হয়নি, শুধু বলা হয়েছে যে এই ধরনের একটা ফাংশন আছে, তার গ্রাফ এঁকে দেখিয়ে দেওয়া হয়েছে, এইসবই করা হয়েছে, তাই না? কোনো ডেফিনিশন নেই। তো ডেফিনিশনই যখন নেই, তখন আর তো কিছু নেই, সবই আমাদের মুখস্থ করতে হবে। So we will have to remember that the derivative of log x at any positive x is going to be 1/x. ফাংশনটাই পজিটিভ এক্স এর জন্য ডিফাইন্ড, সুতরাং সেখানেই শুধু ডেরিভেটিভটা এক্সিস্ট করবে। এখানে জাস্ট ফর দ্য কিউরিয়াস স্টুডেন্টস আমি বলে দিচ্ছি যে log x এর একটা ডেফিনিশন আছে, and that is given using অবশ্যই আছে, e to the power x এরও ডেফিনিশন আছে, log x এরও ডেফিনিশন আছে। একটা হচ্ছে পাওয়ার সিরিজ এক্সপেনশন দিয়ে, সেটা আমরা শিখবো না, যদিও আমরা টেলর সিরিজ করব। আর log x এর আরেকটা ডেফিনিশন হচ্ছে 1/1 থেকে x
1/t dt এটার ইন্টিগ্রেশন যদি করো তাহলে সে যে ভ্যালুটা আসে সেটাকে log x বলে। দিস ইজ দ্য ডেফিনিশন ইউজিং ইন্টিগ্রেশন। তো যেহেতু ইন্টিগ্রেশনটা টাচই করা হবে না আমাদের এই সিলেবাসে, সুতরাং তো কিছু করারই নেই। তো এটা জাস্ট জেনে রাখো যে এরকম করে একটা ডেফিনিশন দেওয়া যায়, তার সেই ডেফিনিশনটা দিতে গেলে তোমার ইন্টিগ্রেশন জানতে হয়, করে এইভাবে ডেফিনিশন দিয়ে প্রত্যেকটা জিনিস প্রমাণ করে দেওয়া যায়। ঠিক আছে, মানে এমন নয় যে এটা প্রমাণ করা যায় না। যেমন ই টু দি পাওয়ার এক্স এর একটা ডেফিনিশন আছে। ই টু দি পাওয়ার এক্স টাকে ডিফাইন করা হয় as summation j is equal to 0 to infinity x to the power j divided by j factorial। তো এই ডান দিকে যে জিনিসটা লিখছি সেটাকে ইনফাইনাইট সিরিজ বলে, আর দেখানো যায় যে ইট কনভার্জেস ফর এভরি রিয়েল নাম্বার এক্স। আর যেখানে কনভার্জ করে সেটাই আমার ডেফিনিশন অফ এক্সপোনেনশিয়াল এক্স। ঠিক আছে, সো দিস ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল এক্স। এরকম করে একটা ফাংশন ডিফাইন করা হয়, করে তারপরে অয়লার্স নাম্বার টাকে ডিফাইন করা হয়। এটা আমি একটু অন্য দিকে চলে যাচ্ছি, কিন্তু এগুলো মানে একটু জানা থাকলে মনে হবে যে একেবারে সবই ব্ল্যাক বক্স নয়। ঠিক আছে, সো অয়লার্স নাম্বার ইজ বাই ডেফিনিশন summation j is equal to 0 to infinity 1 by j factorial। আর এই অয়লার্স নাম্বারকে ইউজ করে, মানে এইভাবে তুমি কিন্তু এক্সপোনেনশিয়াল বলে একটা ফাংশন ডিফাইন করছো। অয়লার্স নাম্বার একটা নাম্বার, তারপরে দেখানো যায় যে ই টু দি পাওয়ার এক্স এর মানে এক্স্যাক্টলি এটা হয়ে যাবে, এটা আমরা প্রমাণ করে দিতে পারবো। ঠিক আছে, মানে তার একটা জাস্টিফিকেশন দিয়ে দিতে পারবো। এইরকম করে এগোনো যায়। তো সেটা আমাদের সিলেবাসে নেই, তো সেই জন্য আমরা এগুলো করছি না। একইভাবে লগ ফাংশন নিয়েও করছি না। তো একটা পদ্ধতি হচ্ছে এইভাবে এক্সপোনেনশিয়ালকে ডিফাইন করো, করে তার ইনভার্স ফাংশন হিসেবে লগে যাও, অথবা লগকে ইন্টিগ্রাল হিসেবে ডিফাইন করো, তার ইনভার্স ফাংশন হিসেবে এক্সপোনেনশিয়াল ডিফাইন করো। সো বোথ ওয়েজ আর দেয়ার ইন অ্যানালিসিস, we are not going to go into that। কিন্তু যারা একটু মানে স্পেশালি যারা ফিজিক্স করছো তাদের কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু এনকাউন্টার করতে হবে। যদিও তোমাদের এই ম্যাথমেটিক্স এর সিলেবাসে এসব নেই, কিন্তু ইউ উইল সি হোয়াট ইজ a series and what is a sequence and so on, but unfortunately we are not doing it। ওকে, সো আচ্ছা, আজকে আমি এগিয়েই যাচ্ছি কি করে বলো তো? কটা বাজে? হ্যাঁ ম্যাম, আজকে তো টানা 15টা। ওই হ্যাঁ? গ্যাপটা গ্যাপ ফ্যাপ দিতেই তো হলো না। আমার তো একটা ওয়ার্নিং এসে যায় যে আপনার সময় মানে শেষ, সময় সমাপ্ত আর কি, সো ইউ হ্যাভ টু গেট আউট অফ ইট। তো সেসব কিছু এলো না। তো আমরা একটা কাজ করি যে আমরা এই থিওরামটা প্রুভ করে নিয়ে, যেটা স্ক্রিনে আছে, করে আজকে থেমে যাব। ঠিক আছে, ভালো, বোধহয় আমাকে জুম কিছু একটা বেনিফিট দিয়ে দিয়েছে আজকে। হ্যাঁ, তো ভালোই হয়েছে। তো দেখা যাক যে ফাংশন এই এটা করে আমরা থামবো আর কি। হ্যাঁ, সো প্রপোজিশনটা বলছে যে একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় অ্যাট এ পয়েন্ট, তাহলে ওটা কন্টিনিউয়াস হতে বাধ্য অ্যাট দ্যাট পয়েন্ট। এটা হচ্ছে তোমার প্রপোজিশন। তাহলে এইটা তুমি আর আমি যেটা গত দিনেও বলেছি যে আমি সবসময় ফাংশনটা ইন্টারভ্যালের ওপরে নিয়ে নেব, কারণ সেটা যথেষ্ট। তাহলে আমরা তাই করছি। করে আমি প্রথম কাজ করছি যে ধরো এক্সটা এন্ড পয়েন্ট নয়, তাহলে সেখানে আমি দেখাবো যে ডিফারেন্সিয়াবিলিটি ইমপ্লাইজ কন্টিনিউটি। তো কি করে করব? আমাকে দেখাতে হবে কি, আমাকে দেখাতে হবে যে লিমিট h tending to 0 fx plus h is equal to fx। তাই তো, এটাই কন্টিনিউটির ডেফিনিশন। আমরা ওখানে a করে লিখেছিলাম। আমরা কি লিখেছিলাম? লিমিট x tending to a fx is equal to fa। এটা যদি হয়ে যায় তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট a হবে। তো আমরা এখানে কি করছি, এবারে আমরা নিজেকে একটু সফিস্টিকেটেড মনে করছি। তো সুতরাং অত এ এসব না লিখে আমি যে কোনো পয়েন্ট এক্স এ দেখাতে চাইছি। তো এক্স ইজ টেন্ডিং টু এ এখানে ছিল, তো তার বদলে আমি লিখতেই পারতাম এক্স, এখানে লিখছি, হ্যাঁ, আমি লিখতেই পারতাম লিমিট এক্স মাইনাস এ
tends to 0, fx is equal to fa. একই ব্যাপার, যে কন্টিনিউটির এটা ছিল আমার ডেফিনিশন, সেই ডেফিনিশনকে প্রথমে অ্যাট দ্য পয়েন্ট এ সেটাকে আমি এইভাবে লিখতেই পারি, কারণ এক্স ইজ টেন্ডিং টু এ মানে হচ্ছে এক্স মাইনাস এ ইজ টেন্ডিং টু 0। এবার আজকে আমি যেটা করতে যাচ্ছি সেখানে আমি কি করছি, একটু স্টাইলটা পাল্টাচ্ছি, যে আমি এ পয়েন্ট না লিখে আমি র্যান্ডম পয়েন্ট এক্স লিখতে চাইছি, কারণ আমি যে কোনো এক্স এ ঘটনাটা বলতে চাইছি। তাহলে এর বদলে আমি এক্স লিখছি, আর এখানে যেটা এক্স ছিল তার বদলে আমি এক্স প্লাস এইচ লিখছি। ঠিক আছে, তাহলে আমার এক্স মাইনাস এ টেন্ডিং টু 0 হতে হবে। তাহলে এক্স এর বদলে এক্স প্লাস এইচ লিখেছি, আর এর বদলে এক্স লিখেছি। তাহলে এক্স মাইনাস এ এখানে যেটা লেখা হয়েছে তার বদলে কি হবে, তার বদলে এসে যাচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে মেলাও, প্যাটার্নটা বুঝতে পারবে যে এটা মানে এটা। এবারে এখানে যখন লিখছি তখন আমি এক্স এর বদলে এক্স প্লাস এইচ লিখলাম, আর এর বদলে এক্স লিখলাম, করে আমি বলছি যে আমি এই ফর্মুলাটা প্রমাণ করতে চাইছি। কারণ যদি আমি এই রিপ্লেসমেন্টটা করি তাহলে এখানে যে এক্স মাইনাস এ ছিল সেটা আসলে হয়ে গেছে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, তার মানে ওটা জাস্ট এইচ হয়ে গেছে। সুতরাং আমি যদি এই ফর্মুলাটা প্রমাণ করে দিই তাহলেই হয়ে যাবে। এবার এই ফর্মুলা প্রমাণ করা মানে হচ্ছে আমি যদি প্রমাণ করে দিই যে আমার লিমিট h টেন্ডিং টু 0 fx প্লাস h মাইনাস fx এটা যদি 0 হয়ে যায় তাহলেই আমার প্রমাণটা হয়ে যাবে। কারণ এটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, যেটা হবে, তাহলে তার মানেই হচ্ছে যে লিমিট h টেন্ডিং টু 0 fx প্লাস h ইজ ইকুয়াল টু fx। সেই জন্য আমরা সেইভাবে করতে চাইছি। এবারে আমার হাতে কি আছে, আমার হাতে আছে যে এই লিমিটটা এক্সিস্ট করে, রাইট? ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স এটা দেওয়া আছে। সুতরাং লিমিট h টেন্ডিং টু 0 fx প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h, এই লিমিটটা যে এক্সিস্ট করে, মানে এক্সিস্ট করা মানে ওটা একটা রিয়েল নাম্বার, সেটা আমার জানা আছে। সো আমি সেটাকে ইউজ করব। তো আমি শুরু করলাম এখান থেকে যে আমি লিমিট h টেন্ডিং টু 0 fx প্লাস h মাইনাস fx এটা ক্যালকুলেশন করার চেষ্টা করছি আদৌ এক্সিস্ট করবে কিনা। তো সেটা ক্যালকুলেশন করা মানে আমি জাস্ট কি করছি, একটা ট্রিক ইউজ করছি যে নিউমারেটর আর ডিনোমিনেটরকে h দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে দিস ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডিং টু 0 h ইনটু fx প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h। এবার আমার জানা আছে যে লিমিট h টেন্ডিং টু 0 h এটা এক্সিস্ট করে, রাইট? কারণ ওটা সমান 0 হয়। আর ডিফারেন্সিবিলিটি যেহেতু দেওয়া আছে সেই জন্য লিমিট h টেন্ডিং টু 0 fx প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h এটাও এক্সিস্ট করে আমার জানা আছে। সেই জন্য যেহেতু এই লিমিট আর এই লিমিটের দুজনেই এক্সিস্ট করছে, তাহলে এটাকে গুণফল হিসেবে ভাবো। তাহলে লিমিট অফ গুণফল ইজ ইকুয়াল টু গুণফল অফ দ্য লিমিট। ওই ফর্মুলাটা ব্যবহার করে তুমি এই স্টেপটা পেয়ে যাচ্ছ। এবারে সেটাতে প্রথমটা লিমিট h টেন্ডিং টু 0 h সমান কত হচ্ছে 0, আর সেকেন্ডটা লিমিট h টেন্ডিং টু 0 fx প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h কত হচ্ছে f প্রাইম x। তাহলে তোমার লিমিটের ভ্যালু কত এসে গেল 0 ইনটু f প্রাইম x। সুতরাং ভ্যালুটা এসে গেছে 0। তাহলে সেটাই তুমি চাইছিলে, লিমিট h টেন্ডিং টু 0 fx প্লাস h মাইনাস fx ইজ ইকুয়াল টু 0 এসে গেল। তার মানে লিমিট h টেন্ডিং টু 0 fx প্লাস h মাইনাস fx প্লাস h will be equal to fx, কারণ fx এর উপর fx টা h এর উপরে নির্ভর করছে না, রাইট? So fx is a constant as far as h is concerned, so therefore তুমি এটা পেয়ে গেছো, therefore you have got that f is continuous at x। তার মানে x যদি এন্ড পয়েন্ট না হয় তাহলে x এ যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় তাহলে কন্টিনিউয়াস হবে। এবার এন্ড পয়েন্ট ছাড়া না হওয়া ছাড়া কি হতে পারে, এন্ড পয়েন্ট হতে পারে। তাহলে এন্ড পয়েন্ট মানে কি, এক্সটা লেফট এন্ড পয়েন্ট হতে পারে অথবা রাইট এন্ড পয়েন্ট হতে পারে, রাইট? তাহলে লেফট এন্ড পয়েন্ট যদি হয় তাহলে সেখানে তোমার শুধু রাইট হ্যান্ড ডেরিভেটিভটা এক্সিস্ট করবে, রাইট? তো রাইট হ্যান্ড ডেরিভেটিভটা এক্সিস্ট করবে, আর তার মানে দাঁড়াবে যে ওটার রাইট হ্যান্ড কন্টিনিউটি হবে।
সো রাইট হ্যান্ড ছোট করে লিখি, জায়গা কম, রাইট হ্যান্ড কন্টিনিউটিটা হবে, লেফট হ্যান্ড পয়েন্ট হবে, রাইট? কারণ লেফট হ্যান্ড পয়েন্ট হওয়া মানে হচ্ছে যে তোমার চেহারাটা এইরকম, যে তোমার ইন্টারভেল যেটা দেওয়া আছে, আবার দাগ পড়ে না, সেটাতে এই জায়গায় তোমার এক্সট্রা রয়েছে লেফট হ্যান্ড পয়েন্ট হওয়া মানে। সুতরাং রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করবে, আর সেজন্য রাইট হ্যান্ড কন্টিনিউটিটাও হবে। আর ঠিক একইভাবে যদি এক্সট্রা রাইট হ্যান্ড পয়েন্ট হয়, তাহলে কি হবে, যে তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভটা এক্সিস্ট করবে, রাইট হ্যান্ড পয়েন্ট হওয়া মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা এক্সিস্ট করবে, ডিফারেন্সিয়াবিলিটি মানে তাই। আর সেটা থেকে তুমি প্রমাণ করে দিতে পারবে একদম একইভাবে যে ওটা লেফট হ্যান্ড কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? সো যখন ওটা এন্ড পয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা আলাদা করে কিছু লিখছি না, অবভিয়াস মডিফিকেশন বলছি, সেটা করলেই ঘটনাটা ঘটে যাচ্ছে। সো আমার থিওরামটা কি দাঁড়ালো? থিওরামটা দাঁড়ালো যে তোমার যদি একটা ফাংশন ডিফারেন্সিয়েবল এট এ পয়েন্ট হয়, তাহলে ওটা কন্টিনিউয়াস এট এ পয়েন্ট হতে বাধ্য। তাহলে এটার ইনভার্স ইজ ইনভার্স বলছি, সরি, কনভার্স ইজ নট ট্রু। তো সেটা আমরা আগামীকাল না হয় ডিসকাস করব। লেট আস স্টপ হিয়ার, রাইট? ওকে, ইজ ইট ওকে? Yes, ma'am. Yes, ma'am. Okay, so we stop here.